হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এলাম পুরান ঢাকায় ঐতিহ্যবাহী এক জাদুঘর আহসান মঞ্জিল, সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো আমরা আজকে এই আহসান মঞ্জিলের প্রদর্শনীগুলো একটু ঘুরে দেখবো এবং আশপাশের পরিবেশটাও দেখবো। এখানে ঘোরার মতো ভালোই জায়গা আছে, পরিবেশটা খুব সুন্দর। প্রাকৃতিক পরিবেশ বলুন এবং ভিতরের নিদর্শনগুলো বলুন। তো আপনারা এখানে আসলে ঘুরে যেতে পারেন, দেখতে খুব ভালো লাগবে এবং সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, এবারে আমরা চলে যাচ্ছি আজকের প্রদর্শনীগুলো দেখার জন্য এবং বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখব। ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ ভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে অথবা রিকশায় করে পৌঁছে যেতে পারেন আহসান মঞ্জিল। রাজকীয়তা আর মনোমুগ্ধতায় ভরপুর। এখানে আমি এমন কিছু দেখাবো যা আপনাকে হারিয়ে নিয়ে যাবে এক অজানা ইতিহাসের দিকে। আজ আপনি তাপস ব্লগে দেখতে চলেছেন বাংলাদেশের রাজধানী ঢাকার কয়েকশো বছর পুরনো ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে টিকে থাকা নবাবী প্রাসাদ আহসান মঞ্জিল। গ্যালারি প্রদর্শনের সময়সূচি শনিবার থেকে বুধবার সকাল 10টা 30 থেকে বিকাল 5টা 30 পর্যন্ত, শুক্রবার বিকেল 3টা থেকে রাত 7টা পর্যন্ত, বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আহসান মঞ্জিল বন্ধ থাকে। 12 বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য 20 টাকা, প্রাপ্তবয়স্ক পর্যটকদের জন্য টিকিট মূল্য 40 টাকা, সারভুক্ত পর্যটকদের জন্য 300 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সংগ্রহশালা। কক্ষগুলো এখনও নবাবী আমলের মতোই সাজানো আছে। জাদুঘরের পরিদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের বংশ পরিচয় ও বংশ তালিকা। ভেতরে ঢুকতেই প্রথমে আপনার চোখে পড়বে একটি বর্ম, যা সেই সময়ের সৈনিকদের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হতো। বর্মটি পাশ কাটিয়ে বারান্দা অতিক্রম করলেই আপনি একটি কক্ষে প্রবেশ করবেন, যেখানে আহসান মঞ্জিলের ইতিহাসের উপর ভিত্তি করে অসংখ্য বই সাজানো আছে। এখানে প্রাসাদের শাসকদের পরিচয় এবং তাদের শাসনামলের নানা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা যায়। চলুন এবার সামনের কক্ষের দিকে আগানো যাক। সেই কক্ষে আপনি দেখতে পাবেন নবাবী আমলের কিছু দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। এখানে রয়েছে আহসান মঞ্জিলের ছোট্ট একটি মডেল, যা সম্ভবত মূল প্রাসাদের তৈরির পূর্বে পরিকল্পনা হিসেবে তৈরি করা হয়েছিল। মডেলটি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, যা প্রাসাদের আসল নকশার ধারণা দেয়। এবারে আমরা একটু অসাধারণ কক্ষে প্রবেশ করে ফেলেছি। এখানে একটি বিশাল ডাইনিং রুম, যা এক কথায় রাজকীয় ঘর জুড়ে লম্বা টেবিল, তার চারপাশে চেয়ারগুলো সাজানো। এখানে রাখা প্লেট, কাঁটা চামচ, থালা, গ্লাস সব যত্ন সহকারে সাজানো, যেন এক নিমিষেই সেই আমলের অনুভূতি পাওয়া যায়। এখানে রয়েছে একটি বিশাল আকার হাতির মাথার কঙ্কাল, যা একসময় ছিল আহসান মঞ্জিলের বিশাল বড় হাতি। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে রয়েছে রাজকীয় সিঁড়ি। নিচতলা থেকে দোতলায় পৌঁছানোর জন্য এই সিঁড়ি ব্যবহার করা হতো। এই সিঁড়ি প্রাসাদের অন্যতম আকর্ষণীয় অংশ। এখানে প্রদর্শিত হয়েছে নবাবী আমলের ব্যবহৃত প্রাচীন চিকিৎসার কিছু সরঞ্জাম। এবারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কক্ষে প্রবেশ করতে যাচ্ছি। এটি মুসলিম লীগ কক্ষ নামে পরিচিত, তবে নবাবী আমলে এটা ছিল দরবার হল। এই হলের সাথে বাংলা এবং ভারতবর্ষের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। এখানে রয়েছে অসাধারণ একটি শিল্পকর্ম, যা মুসলিম লীগের তাৎপর্য ফুটিয়ে তোলা হয়েছে। মুসলিম লীগ কক্ষের পাশেই রয়েছে একটি পুল খেলার টেবিল, এমন একটি টেবিল যা শুধু রাজ পরিবারেই দেখা যেত। সাথে এটাও প্রমাণ করে দেয় যে নবাব পরিবার শুধু রাজনীতিই নয়, বিনোদনের প্রতিও সমান আগ্রহ ছিল। এরপরে দেখতে পাবেন লোহার সিন্দুক,
যেগুলো অনেক ভারী। সিন্দুকটি মজবুত ও বিশাল আকৃতির, যা সে সময়ের মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। পাশেই রয়েছে আরেকটি বড় কক্ষ। এখানে প্রদর্শিত হয়েছে নবাবদের বংশতালিকা এবং কিছু গুরুত্বপূর্ণ দলিল। চলুন এবারে আমরা আহসান মঞ্জিলের দ্বিতীয় তলায় যাই, যা ইতিহাসের আরও একটি সমৃদ্ধ অধ্যায়ের দরজা খুলে দেয়। এখানে প্রথমে আপনি দেখতে পাবেন বিখ্যাত ব্যক্তিদের চিত্র। এদের মধ্যে যারা নবাবী পরিবারের সাথে সম্পর্কিত ছিল বা সমসাময়িক ইতিহাসের প্রভাব ফেলেছিল। এই চিত্রগুলো যেন আপনাকে সেই সময়ের ইতিহাসের দিকে নিয়ে যায়। এরপরই রয়েছে হাতির দাঁত দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী। এর মধ্যে রয়েছে হাত পাখা, চুড়ি, চামচ, পিঠ চুলকানি হাতা, কাঁচি, চাকু ইত্যাদি ইত্যাদি। এখানে দেখতে পাবেন সে সময়ের কাঠের তৈরি আসবাবপত্র এখানে প্রদর্শিত হয়েছে। চেয়ার, টেবিল, আয়না, আরও অনেক কিছু। এগুলো শুধু ব্যবহারের জিনিস নয়, নবাবী পরিবারের আভিজাত্যের প্রতীক। নিচে আমরা যে রাজকীয় সিঁড়িটি দেখলাম, ওইখান দিয়ে উঠে দ্বিতীয় তলায় আসা যায়, কিন্তু পর্যটকদের জন্য এই রাস্তাটি বন্ধ করে রাখা আছে। আর এই সিঁড়ি প্রদর্শনীটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। কক্ষটি ছিল নবাবদের ব্যক্তিগত লাইব্রেরি। নবাবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস ও ক্রিয়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ এইখানে রয়েছে। এখানে নবাবগণ কর্তৃক ঢাকায় পানীয় জল সরবরাহ বিষয়ক নিদর্শন ও তথ্যাদি দিয়ে গ্যালারিটি সাজানো হয়েছে। বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এই প্রাসাদের স্টেজ বেডরুম নির্দিষ্ট থাকত। এরূপ একটি মাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে এবং তার নমুনা প্রদর্শনের জন্য ছবির দৃশ্য অনুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষটিতে নবাবগণ কর্তৃক ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবস্থা প্রবর্তন বিষয়ক নিদর্শন, তথ্য ও চিত্র দিয়ে সাজানো হয়েছে। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী এই গ্যালারিটি সাজানো হয়েছে। 19 শতকে ঢাকা শহরে এত বড় ও জাঁকজমকপূর্ণ নাচঘর দৃষ্টান্ত আর কোথাও ছিল না। এবার তাহলে চলুন এক নজরে আহসান মঞ্জিলের বাহিরের ভিউটা দেখা যাক। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে তা 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক আনুষ্ঠানিক বৈঠকে গড়ে উঠেছিল ভারতীয় মুসলিম লীগ। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে, সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর তাপস ব্লগের সাথে থাকার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।